প্রথমেই আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, প্রথমেই আপনাদের শুভ মহাপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলায় সরকার পক্ষ তাদের রিটেন সাবমিশন 107 পাতা জমা দিয়েছেন। তার উত্তরে আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এক সপ্তাহের মধ্যে যে রিটেন সাবমিশন জমা দেওয়ার কথা সেটা তারা জমা দিয়েছে কিনা এবং দিলে তাতে কি লেখা হলো। হ্যাঁ বন্ধু, আজকে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য 11 পাতার আমাদের রিটেন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জমা করেছেন। তার উল্লেখযোগ্য বিষয়গুলো আমি আপনাদের সুবিধার জন্য একটু উল্লেখ করব। That this order of the learned tribunal was challenged by the way of a writ petition WPST number 45 of 2017, অর্থাৎ প্রথমে আমরা স্যাটে হেরে গিয়েছিলাম। স্যাট নির্দেশ দিয়েছিলেন ডিএ রাজ্য সরকারের ডিসক্রিপশন, কর্মচারীদের কোনো অধিকার নয়। সেই রায়ের বিরুদ্ধে আমরা যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম সেই মামলার কথা বলা হয়েছে। And the order dated 31/08/2018, the order of the learned tribunal was set aside and held that the claim of the employees for DA was a legally enforceable right, and the matter was remanded back for adjudication of two specific issues. Kindly refer to para 82 and 83 of the judgment and page 393-395 of the SLP paper book. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরের লাইনটা, নো এসএলপি ওয়াজ প্রেফার্ড, অর্থাৎ এই 31/8/2018 যে রায়টা মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই রায়ের বিরুদ্ধে কোনো এসএলপি রাজ্য সরকার করেননি। তারপরে 6 নম্বর প্যারাগ্রাফে আসুন। দি ক্যালকুলেশন অফ ডিএ পার রুল 3C3 of ROPA 2009 is as follows: DA percentage of DA all India consumer price 536 divided by 536 into 100%. 7 number, that no SLP was preferred by the state and the findings of the judgments dated 31/3/2000, 31/08, 31/08/2018 and 07/03/2019 became final and binding on the aforesaid issue. অর্থাৎ আমরা যে কথাটা বারবার বলে এসেছি যে গত 31 আগস্ট 2018 মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং তারপরে ওই রিভিউ পিটিশনের পরে 7ই মার্চ 2019 যে রায় হয়েছিল, এই দুটি রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো এসএলপি মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেননি। অর্থাৎ এই রায় দুটো বিকেম ফাইনাল, এটা একেবারে ফাইনাল বা সর্বশেষ রায় হয়ে গেছে, অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোরসেড ইস্যু, এবং এই যে অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেটা আইনগতভাবে বাইন্ডিং হয়ে গেছে। এবারে আসুন 9 নম্বর অনুচ্ছেদ। ডিএ কম্পিউটেশন অফ ডিএ was the same as that of the central government and the state government had followed the same principles for computation and payment on basic pay fixed under the fifth state pay commission and was done by the central government under the 6th central pay commission. অর্থাৎ the central government
Central Civil Services Revised Pay Rules 2008 and Government of West Bengal ROPA Rules 2009 define DA in the same language. There is no difference in letter, মানে কোনো শব্দে পার্থক্য নেই, and spirit, and both government follow the same index, that is All India Consumer Price Index, and the definition is as also the same. অর্থাৎ কেন্দ্রের রোপা 2008 ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে এবং পশ্চিমবাংলার রোপা 2009 পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে সেখানে ক্যালকুলেশন অফ ডিএ এবং কোন সূচকের উপর ডিএর ক্যালকুলেশন হচ্ছে এতে কোনো পার্থক্য নেই, এমনকি শব্দ, বর্ণ এবং স্পিরিটে কোনো পার্থক্য নেই। অ্যান্ড বোথ গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ফলো দ্য সেম ইন্ডেক্স, দ্যাট ইজ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অ্যান্ড দি ডেফিনেশন ইজ অলসো দ্য সেম, অর্থাৎ সংজ্ঞাও একই। 10 নম্বরে চলে আসুন। 10 নম্বর অনুচ্ছেদ, দেয়ার ওয়াজ নো মেটেরিয়াল produced to establish any alternative mode of calculation of release of DA, অর্থাৎ রাজ্য সরকার অল্টারনেটিভ কোনো মোড অফ ক্যালকুলেশন অফ ডিএ, রিলিজ অফ ডিএ এটা দিতে পারেনি আজ পর্যন্ত। এবারে আসুন 11 নম্বর অনুচ্ছেদে, দি ইস্যুস রিলেটিং টু ডিসক্রিমিনেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই was found to be violative of Article 14 of the Constitution of India. 11 পাতার এই সাবমিশনে আমাদের মাননীয় দুই সিনিয়র অ্যাডভোকেট মহামান্য সুপ্রিম কোর্টের অতীত কতগুলো রায় উল্লেখ করেছেন। আমি সেসব বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। আমাদের এই 11 পাতার সাবমিশনে মূল যে বক্তব্য তুলে ধরা হয়েছে, 1 নম্বর বক্তব্য যে 31/8/2018 এবং 7/3/2019 যে রায় দুটি হয়েছে সেই রায়ের বিরুদ্ধে সরকার কোনো এসএলপি আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে দাখিল করেননি। অতএব ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোরসেড ইস্যু, অর্থাৎ এটা বাইন্ডিং হয়ে গেছে এবং এটা ফাইনাল। এটা নিয়ে কোনো পরিবর্ধন, সংযোজন, বর্জন কিচ্ছু করা যাবে না। অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা বর্তমানে আইন সিদ্ধ এবং সুপ্রিম মান্যতাও পেয়ে গেছে। আর আমরা যে বিষয়টা বলেছি যে ডিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 536 পয়েন্ট ধরে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ডিএ ক্যালকুলেশন করেছেন এবং সেই অনুসারে দিয়েছেন, কিন্তু 2010 সালের পর থেকে এই দেয়াটা বন্ধ করে দিয়েছেন। জনকল্যাণকামী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের সরকারের থেকে প্রত্যাশিত নয় এবং কর্মচারীদের কাছে, কর্মরত কর্মচারীদের কাছে আমি বলবো যে আমরা এই মামলাটা করে হয়তো ডিএর দাবিটা আমরা পূরণ করার জায়গায় পৌঁছে যাব। হয়তো রায় কী হবে আগাম বলা উচিত নয়, সমীচীন নয়, কিন্তু মনে রাখবেন আমাদের হাজারো সমস্যা, আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং অধিকারগত যে আমরা গণতান্ত্রিক যে অধিকারগুলো দিনের পর দিন লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিলাম সেগুলো এই সরকার কেড়ে নিয়েছে। এবং এই সরকার এতটাই কর্মী বিরোধী যে সামান্য একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্তি সেটাও পর্যন্ত সরকার মেনে নিচ্ছেন না। তার জন্য তাদের পদযাত্রার মতো একটা ব্যাপক বিরাট কর্মসূচি নিতে হচ্ছে, খুব লজ্জার। ওনারা লিখেছেন যে দিল্লির হারে এবং চেন্নাইয়ে তামিলনাড়ুর হারে, সেটা হচ্ছে সংবিধানের 14 নম্বর ধারার ভায়োলেশন, 14 নম্বর ধারার সাম্যের অধিকারের বিরোধী। এখন দেখে নেওয়া যাক এক ঝলক আর্টিকেল 309, যে আর্টিকেল 309 এর অধীনে রোপা 2009 তৈরি হয়েছে এবং আমরা বারবার বলে এসেছি যে যেহেতু রোপা 2009 আর্টিকেল 309 অনুসারে তৈরি হয়েছে, তাই
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়াটা রাজ্য সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট। এখন আপনারা এক ঝলক দেখে নিন আর্টিকেল 309 কি বলা আছে। আর্টিকেল 309 of the Indian Constitution empowers Parliament and state legislatures to pass laws governing the recruitment and condition of service for public servants. It also allows the president for union service and governors for state services to make rules for these aspects until specific legislation is enacted. These rules are subject to the provisions of any subsequent act of the legislature. কপিল সিব্বালজি তার 107 পাতার সাবমিশনে মহামান্য সুপ্রিম কোর্টে যে কথাটা বারবার বলেছেন, যে সংবিধানের 309 নম্বর ধারার উল্লেখ করেছেন, আমাদের সুবিধে করে দিয়েছেন, বলেছেন যে রাজ্য তো নিজের মতো করে দিয়ে দেবে, সেটাই সংবিধানের 309 নম্বর ধারায় বলা আছে। আমরাও তো সে কথাটাই বলছি, আমরাও তো বারবার একই কথা বলছি যে আর্টিকেল 309 অনুসারে রাজ্যের অধিকার রয়েছে তার কর্মচারীদের সার্ভিস কন্ডিশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস অফ পাবলিক সার্ভেন্টস, এগুলো ঠিক করার অধিকার তো কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে পার্লামেন্টের বা সংসদের, এবং রাজ্য কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য বিধানসভার। আমরা তো এটাই বলেছি, এবং সেই জন্যই তো আমরা বলেছি যে আর্টিকেল 309 আন্ডারে রোপা 2009 এটা রাজ্য সরকার তৈরি করেছেন। সেই রাজ্য সরকার যেহেতু বলেছেন যে ওই রোপা 2009 যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়া হবে, এবং সেই অনুসারে দিয়ে দেওয়াটা শুরু করেছিলেন, সেই কারণে এটা হচ্ছে কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সাংবিধানিক প্রতিশ্রুতি, এটা সরকারকে মানতে হবে। আমি আর বিস্তারিত বর্ণনায় যাব না, একটা বিষয় বলি, এই ধরনের রিটেন সাবমিশন যখন শুনানি শেষ হয়ে যায়, রায় রিজার্ভের জন্য থাকে, তখন যখন রিটেন সাবমিশন করতে বলেন মাননীয় বিচারপতিরা, তার অর্থ মাননীয় বিচারপতিদের কাজের সুবিধা হয়, যে তারা লিখিত আকারে সমস্ত পক্ষের আইনজীবীদের বক্তব্যটা পেলে রায়টা তৈরি করতে তাদের সুবিধা হয়। রাজ্য সরকার 107 পাতার লিখিত সাবমিশন দাখিল করেছেন, অর্থাৎ এই 107 পাতার লিখিত সাবমিশন দাখিল করার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছেন যে তারা হেরে গেছেন, তারা খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন, এবং যে বিষয়গুলো তুলেছেন অত্যন্ত হাস্যকর। প্রথম কথা হচ্ছে তারা 12টা রাজ্যের কথা দিয়েছেন, এবং বিভিন্ন কাগজে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সংবাদপত্রে লেখা হচ্ছে যে তারা কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না। এখানে আমাদের দুটো প্রশ্ন থাকবে, রাজ্য সরকার কাকে ফলো করবেন? যারা সবার নিচে তাদের ফলো করবেন, অনুসরণ করবেন, না যারা সবার উপরে তাদের ফলো করবেন? এবং এই তথ্যেও ভুল আছে, ছত্তিশগড়ে 53% নয় 55% দিয়ে, আমি ওসব বিতর্কে যাচ্ছি না, কিন্তু রাজ্য সরকার একবারও বলেননি যে এই সমস্ত রাজ্য সরকারগুলো কিন্তু সব থেকে সর্বনিম্ন হচ্ছে ত্রিপুরা 33%, বাকি সবাই কিন্তু প্রায় কেন্দ্রীয় হারের কাছাকাছি দিয়ে দিচ্ছে, তারা চেষ্টা করছে। কোনো রাজ্য সরকার কিন্তু পশ্চিমবাংলার মতো 18% ডিএতে মানে দাঁড়িয়ে নেই, যেখানে কেন্দ্রীয় সরকার অন্য বেশিরভাগ রাজ্য সরকার 55% দিয়ে দিচ্ছে, এবং যাদেরকে কেন্দ্রীয় হার মারে না বলে উল্লেখ করেছেন সরকার পক্ষ, তাদেরও বেশিরভাগ ওই 55%-এর অনেক কাছাকাছি দিয়েছেন, 18%-এর অনেক বেশি। তা রাজ্য সরকারের লজ্জা করল না এটা দিতে, এবং রাজ্য সরকার যে প্যান ইন্ডিয়া করতে চেয়েছেন, আমরা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি, এই কারণে বলিনি যে এটা বিচারপতিরা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন, এবং বারবার রিপিটেশন করে লাভ নেই। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে 2016 সালে যখন আমরা মামলা করেছিলাম, আজকে অনেক আইনজীবী দেখি এই মামলা নিয়ে বিশেষজ্ঞের মতামত দেন, কিন্তু যখন আমরা মামলা করতে গিয়েছিলাম
অনেক প্রথিতযশা আইনজীবী আমাদের মামলাটা নেননি রাজরোষে পড়ার ভয়ে। স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী তিনি আমাদের প্রায় মাস ছয়েক ঘুরিয়েছিলেন। তারপরে যখন কিছুতেই মামলা উনি করছেন না, তা আমরা তাকে চেপে ধরেছিলাম, কি ব্যাপার, আপনি কি মামলা করবেন না? উনি বলেছিলেন, আমার উপর খুব চাপ আছে, আপনাদের মামলাটা আমি নিতে পারবো না। তারপরে উনি স্যাটে রাজ্য সরকারের হয়ে আমাদের এই মামলায় আমাদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন। তা আমরা একটা কথা অত্যন্ত গর্বের সঙ্গে বারবার বলি যে সর্দার আমজাদ আলী যে পিটিশনটা তৈরি করে দিয়েছিলেন, সেই পিটিশনটা এই মামলার যে ফাউন্ডেশন স্ট্রাকচার তৈরি করেছে সেটা এতই নিশ্ছিদ্র যে কোনো কালনাগিনী সেই ছিদ্র খুঁজে তার ভেতর দিয়ে গিয়ে রাজ্য কর্মী বা অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের দংশন করার সুযোগ পাবে। পিটিশনটা এতটাই শক্তপোক্তভাবে তৈরি করেছিলেন এবং যে কোনো মামলায় এই পিটিশনটাই হচ্ছে সবথেকে। 50% ডিএ বাকি ছিল, তার মধ্যে 16% ডিএর সংস্থান পূর্বতন সরকার করে গিয়েছিলেন, বাকি রইল 34%। এই 34% ডিএ অর্থাৎ 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের যে ডিএ প্রাপ্য হয়, সেই ডিএর বকেয়া যে টাকাটা আমাদের দেয়া হয়নি সেই টাকাটা আমাদের দিয়ে দিন। আর 2 নম্বর বক্তব্য আমাদের ছিল যে ডিএ দেয়ার সূচক হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে। এবং একটা জিনিস জানবেন যে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন তাদের সামনে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই ফান্ডামেন্টাল শব্দটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা এটা তাদের কাছে একটা বিচার্য বিষয়। 2 নম্বর বিচার্য বিষয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা। যেহেতু রাজ্য সরকারের অল্টারনেটিভ কোনো দেয়ার ডিএ ক্যালকুলেশন বা দেয়ার কোনো অল্টারনেটিভ সিস্টেম নেই, অল্টারনেটিভ কোনো সূচক নেই, কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নেওয়া ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবং আপনারা একটু ভেবে দেখবেন, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক হিসেবে সুপ্রিম মান্যতা পেয়ে গেলে আগামী দিনে কোন পে কমিশন হলো, কোন রূপা হলো, তাতে কি লেখা থাকলো, এ নিয়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না। রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দিতে হবে। আর পিটিশনে আমরা যে দাবি করিনি, আমরা যে কথা বলিনি, সে কোনো আপনারা যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, অভিজ্ঞ আইনজীবী। আপনারা জানবেন যে প্রত্যাশা, কর্মচারীদের প্রত্যাশা, কর্মচারীদের আবেগ আদালতে চলে না। আদালতে যে পিটিশন করা হয়েছে সেই পিটিশনে যে যে কথা বলা হয়েছে, যে যে দাবি করা হয়েছে, তার বাইরে অতিরিক্ত কোনো দাবি করা যায় না। কর্মচারীদের প্রত্যাশা থাকতে পারে, সে প্রত্যাশাকে আমরা সম্মান করি, আমাদেরও সেটা প্রত্যাশা কর্মচারী সংগঠনের দাবি সনদে কোনো দাবি উল্লেখ করা আর মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে থাকা একটা মামলায় পিটিশনের অতিরিক্ত কিছু চাওয়া মামলাটাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে। কাজেই মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে, তাদের জীবন জীবিকা নিয়ে কোনো জুয়া খেলতে পারি না। তাই আপনাদেরকে আবারও বলছি, রায় রিজার্ভ আছে, কবে বেরোবে সেটা তো আমরা বলতে পারবো না। আশা করছি অক্টোবরের শেষে বা নভেম্বরে বেরোবে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তো নিজেকে সংবিধান আইনের ঊর্ধ্বে মনে করেন। আমি আপনাদের একটা উদাহরণ দেব। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 3রা এপ্রিল 2025। এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেসব বিতর্কে যাচ্ছি না। এবং আমি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি এটা রায় হয়েছে, ন্যায় বা বিচার কোনোটাই হয়নি, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 3রা এপ্রিল 2025 ওই দুপুর 12:30 1টা নাগাদ, এবং বেলা 4টের মধ্যে কিন্তু মানে সরকারি আদেশ জারি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে সমস্ত নতুন করে
এসএসসির ওই পুরনো 2016 সালের পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ অথরিটি, কি কেন্দ্র কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। কাজেই আপনাদের এরকম আশঙ্কার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টের রায়, মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা অঙ্গরাজ্যের সরকার মানবেন না। অনেকেই বলছেন যে ইন্টারিম অর্ডারে তো 25% বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার অর্ডার হয়েছিল, সেটা তো রাজ্য সরকার মানল না। একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না। ইন্টারিম অর্ডারটা কখন করা হয়? যখন মূল মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না, আমরা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে গিয়েছিলাম, তখন যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের তো ক্ষতিটা হয়েই যায়। সেই ক্ষতিটার সাময়িক রেমেডি দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয় এবং মূল মামলার কমপ্লিট জাজমেন্টের হিয়ারিং যখন শুরু হয়ে গেছে তখন সেই ইন্টারিম মামলার খুব বেশি গুরুত্ব থাকে না। আমরা ইন্টারিম মামলায় 3টি রেসপন্ডেন্ট সংগঠন আমরা কন্টেম্প পিটিশন দাখিল করেছি। সে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হিসেবে আছে, কিন্তু মূল মামলার রায় হয়ে গেলে সেই কন্টেম্প পিটিশনের খুব বেশি গুরুত্ব থাকবে না। কাজেই আপনাদের বলবো কোনো রকম মানে প্ররোচনায় কান দেবেন না এবং কেন আরও বিভিন্ন সব দাবি আমরা উল্লেখ করলাম না, একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমরা কত কর্মচারী দরদি, কর্মচারীদের জন্য আমরা কত ভাবি। এইটা দেখাতে গিয়ে মামলাটারই যদি আমরা দফা রফা করে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি বারবার বলছি, একটা মামলা পরিচালনা করা, এই ধরনের মামলা, আর রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা কি ইউটিউব চ্যানেলে জ্বালাময়ী ভাষণ দেয়া, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। আদালত কিন্তু চলে যুক্তি, তথ্য এবং বিভিন্ন পূর্ববর্তী আদালতের রায়ের উপরে। আদালত কিন্তু আবেগের জায়গা নয়, আদালত প্রত্যাশার জায়গা নয়। কাজেই আমরা অত্যন্ত ভাবনা চিন্তা করেই আমাদের দাবিটা, এই দুটো বিষয় আমরা সীমাবদ্ধ রেখেছি এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা এই দুটো বিষয় মিটে গেলেই মিটে যাবে। সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইয়ে সংবিধানের 14 নম্বর ধারার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছেন এর অবসান। পরিশেষে বলবো, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত দুঃখের যে পশ্চিমবাংলায় এমন একটা রাজ্য সরকার রয়েছে যে 10 বছর ধরে আমাদের রাজ রোষের বিরুদ্ধে গিয়ে মামলা করে দাবি আদায় হচ্ছে, দাবি আদায় করার চেষ্টা করতে হচ্ছে। যে দাবিটা ন্যায্য দাবি, সেই দাবিটাও রাজ্য সরকার মেটাচ্ছেন না এবং কোটি কোটি টাকা খরচ করে আদালতে এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং যাতে এই মামলাটায় কর্মীপক্ষে সমস্যায় পড়ে আরও দীর্ঘায়িত